আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের বলবো যে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আর যারা এখনো খাতা পেন আনোনি তাদের বলবো ভিডিওটা পজ করে দিয়ে খাতা পেন নিয়ে এসে বসে বসে পড়ো। তার কারণ এখন যেগুলো আলোচনা করবো সেগুলো তুমি কিন্তু টেক্সট বইয়ে পাবে না। অনেকে ভাবছে হয়তো আমার কাছে 4-5টা রেফারেন্স বই আছে সেখান থেকে পড়ে নেব, তোমাদের বলে রাখি সেখানেও কিন্তু পাবে না। কাজেই আমি যেভাবে করছি আমার সঙ্গে সঙ্গে তোমরা করো, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। আজকে আমরা পড়তে যাচ্ছি আলফা, বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এদের মধ্যে সম্পর্ক। তো প্রথমে আমি বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। সেটা হচ্ছে বিটা ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান 3 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার তোমাদের মনে হচ্ছে এই সম্পর্কগুলো আমি কোত্থেকে পেলাম। দেখো, এই সম্পর্কগুলোর প্রতিষ্ঠা আছে কিন্তু তোমাদের ক্লাসে এখন নেই, তোমরা এগুলো ক্লাস 11-এ গিয়ে পড়বে। তো এখন বোঝার জন্য এইভাবে মনে রাখতে পারো, বিটা অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। যেহেতু আমরা জানি যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্যের গুণফল বলতে পারি, সেই জন্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান সমান হয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর যেহেতু গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান 3 আলফা, এটাকে এরকম করে ভাবতে পারো। যেহেতু আমরা জানি যে আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু প্রস্থ আর উচ্চতাকে আমি দৈর্ঘ্য হিসাবে বলতে পারি, সেজন্য আমি বলতে পারি যে আয়তন হচ্ছে 3টা দৈর্ঘ্যের গুণফল, যার জন্য আমরা এককগুলো সেন্টিমিটার কিউব বা মিটার কিউব লিখি। তো এইভাবে ভাবতে পারো যেহেতু আয়তন সমান সমান 3 ইন্টু দৈর্ঘ্য, সেই জন্য আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান 3 ইন্টু আলফা। তোমাদের প্রতিষ্ঠাগুলো এখন যেহেতু নেই বা এর জন্য আমাকে ক্যালকুলাস জানলে সুবিধা হবে, সেই জন্য এটা দেখাচ্ছি না। এবার এখান থেকে দেখো, এখান থেকে কি সম্পর্ক পাচ্ছি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2, আর এখান থেকে কি পাবো, আলফা ইকুয়াল টু গামা বাই 3। এবার যদি তোমাকে বলে যে অতএব আলফা আর বিটার অনুপাত কত, তাহলে আমি কত পাবো, 1/2 বা 1:2। এখান থেকে যদি বলে যে আলফা আর গামার অনুপাত কত, তাহলে কত পাবো, 1:3। কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষাতে তোমাকে হয়তো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিল 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এবার তোমাকে বললো লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করতে, তাহলে কত হবে, যেহেতু বিটা ইকুয়াল টু 2 আলফা, তখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি হয়ে যাবে, লোহার 2 ইন্টু 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস দিয়ে এটা 24 হয়ে যাবে। একই রকম ভাবে তোমাকে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দেয় আর আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে দেয় গামা, তাহলে কিভাবে করবো, যেহেতু গামা ইকুয়াল টু 3 আলফা আর আলফা আমাদের দিয়ে দিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে এটা কত হয়ে যাবে, 3 ইন্টু 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস সমান সমান 36 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিলে আমরা ক্ষেত্রফল বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে পারবো। ঠিক তেমনি ভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিলে আমরা কিভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করব, এটা একটু আলোচনা করে নিই। ধরো প্রশ্নে দিয়ে দিয়েছে যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স, অর্থাৎ বিটা এক্স দিয়ে দিয়েছে, আর জানতে চেয়েছে গামা বা আয়তন প্রসারণ গুণাঙ্ক কত। তাহলে এটা কিভাবে সলভ করব, দেখো যেহেতু বিটা দেওয়া আছে, তো আমরা বিটা মানে কি জানি, যেহেতু বিটা ইকুয়াল টু এক্স দেওয়া আছে, বিটা মানে আমরা কি জানি এখানে 2 আলফা, তার জন্য 2 আলফা ইকুয়াল টু এক্স হয়ে যাবে, আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে, x/2। এবার গামা বের করতে দিয়েছে, তো গামা সমান সমান কত আমরা দেখলাম এখানে 3 আলফা। এবার বসিয়ে দেবো আলফার ভ্যালুটা 3 ইন্টু x/2, তাহলে কত হয়ে যাবে, 3x/2 বা 1.5x। এইভাবে আলফা, বিটা বা গামার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা যাতে অন্যটা বের করতে পারি। তো সেই জন্য এগুলো কিন্তু মুখস্থ করবে না, এমন ভাবে প্র্যাকটিস করে না অঙ্কের মধ্যে, যাতে তোমাকে আলফা, বিটা, গামার মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু অন্যটা আমরা খুব সহজে বের করতে পারি। কারণ প্রশ্ন কিভাবে আসবে কেউ সেটা বলতে পারবে না, কিন্তু তোমার যদি প্রত্যেকটা জিনিস তুমি যদি বুঝে করো, তাহলে তুমি কিন্তু তোমাকে যেভাবে পরীক্ষাতে দিই তুমি কিন্তু করে আসতে পারো। সেই জন্য এই জিনিসগুলো এখনই কিভাবে আসছে নিজে খাতায় একবার করে দেখে নাও আমার সঙ্গে সঙ্গে। এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তোমাকে দিয়ে দেয় যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এর মধ্যে কোনটির মান সবচেয়ে বড়, তাহলে কিভাবে করব। দেখো
বিটা সমান সমান 2 আলফা, গামা সমান সমান 3 আলফা। তার মানে কোনটার মান সব থেকে বড় হচ্ছে? দেখেই বুঝতে পারছো যে গামার মান সব থেকে বড় হচ্ছে। তার মানে কঠিন পদার্থের এই 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে গামা সব থেকে বেশি, কারণ এটা আলফার 3 গুণ। তারপরে কোনটা বেশি? বিটা, কারণ এটা আলফার দ্বিগুণ। আর সব থেকে ছোট কোনটা? আলফা। এই ক্রমটাও কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে। এটা তোমাকে ঊর্ধ্বক্রমেও দিতে পারে, অধক্রমেও দিতে পারে। আমি এটাকে অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট অনুযায়ী লিখেছি, তোমাকে উল্টোও দিতে পারে। সেই জন্য মুখস্থ করবে না, কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করবে। এবার আসি যে এই 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কিভাবে বের করব। যেটা আগেই করেছিলাম যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2, আর এখানে আলফা ইকুয়াল টু গামা বাই 3। তো ধরলাম এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো যে আলফা সমান সমান বিটা বাই 2, আবার আলফা কার সঙ্গে সমান? গামা বাই 3 সঙ্গে সমান। তো তোমাদের বইয়ে মূলত এই সমীকরণটাই দেওয়া থাকে, কিন্তু এটা কিভাবে এসছে ওটা আমি বুঝালাম। বিটা ইকুয়াল টু 2 আলফা আর গামা ইকুয়াল টু 3 আলফা, এখান থেকে আলাদা করে বের করে তোমাদের এই কোয়েশ্চেনটা এসছে। এবার এখান থেকে আর কি করতে হবে? এবার তোমাকে যদি বলে যে আলফা বিটা ও গামার অনুপাত নির্ণয় করো, তাহলে তোমরা অনুপাত সমানুপাত অঙ্ক করেছো, তাহলে আমি ধরে নেব ধরি এটা সমান সমান কে। তাহলে এখান থেকে কি পাবো? এবার তোমরা আসলে করতে পারবে। তো এখান থেকে কি পাবো? আলফা সমান সমান কে, বিটা বাই 2 সমান সমান কে, আর গামা বাই 3 সমান সমান কে। এখান থেকে বিটা সমান সমান কত হবে? 2k, আর গামা সমান সমান কত হবে? 3k। এবার আলফা ইজ টু বিটা ইজ টু গামা কত হবে? k ইজ টু 2k ইজ টু 3k সমান সমান কত হয়ে যাবে? 1 ইজ টু 2 ইজ টু 3। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে আলফা বিটা ও গামার অনুপাত কত, সেটা হয়ে যাবে 1 ইজ টু 3 ইজ টু 3। আর যদি তোমাকে করে দেখিয়ে দিতে পারে বা নির্ণয় করতে বলে, তাহলে এইভাবে অঙ্কের মাধ্যমে অনুপাত সমানুপাত থেকে তোমরা আশা করি করতে পারবে। আচ্ছা, এবার এটাকে যদি কেউ সহজ করে মনে রাখতে চাও, যে না আমি এত ঝামেলা না করে সহজ করে মনে রাখতে পারবো, তার জন্য এভাবে মনে রাখতে পারবো। দেখো আলফার নিচে 1 আছে, বিটার নিচে 2 আছে, গামার নিচে 3 আছে। তখন আমরা কি লিখতে পারবো যে আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান সমান 1 ইজ টু 2 ইজ টু 3। এবার এটাকে আরো কিভাবে আমি লিখতে পারি দেখো। এবার যেহেতু এখানে হরে 2 আছে, এখানে হরে 3 আছে, তো 2 আর 3 এর লসগু কত হবে? 6। এবার যদি আমি এই পুরোটাকে 6 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 6 আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইন্টু 6 ইকুয়াল টু গামা বাই 3 ইন্টু 6। এবার 6 আলফা ইকুয়াল টু কত হবে কাটলে? 3 বিটা ইকুয়াল টু 3 দুগুণে 6 2 গামা। এটাও কিন্তু আলফা বিটা গামার মধ্যে আরেকটা সম্পর্ক। তো এমসিকিউতে অনেক সময় দেখা গেছে যে তোমাকে আলফা বিটা গামার যেটা প্রচলিত সম্পর্ক বা যেটা বইয়ে দেওয়া আছে, অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা না দিয়ে তোমাকে এরকম 3-4টে কম্বিনেশন দিয়ে দিবে। কোথাও একটা ঠিক দিবে এইটা, কোথাও দিবে 3 আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা ইজ ইকুয়াল টু 6 গামা, এরকম উল্টো পাল্টা করে দেবে 3টা, আর একটা ঠিক দেবে। কাজে এটাও তুমি যেন পারো সেভাবেও কিন্তু তোমরা দেখে রাখবে। 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। তো আজকে যেটা করলাম পুরোটাই কিন্তু তুমি নিজে একবার কি করে হচ্ছে দেখে নিবে, নাহলে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না। কারণ প্রশ্নগুলো আবার বলছি যে কোনো ভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিতে পারে। তাই তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে বা তুমি কিভাবে আসছে প্রত্যেকটা জিনিস পারো, তাহলে কিন্তু তুমি করতে পারবে। তাহলে শুধু মুখস্থ করে বা মনে রেখে কিন্তু তুমি করতে পারবে না। সেই জন্য অবশ্যই একবার খাতায় প্র্যাকটিস করে নাও। তো এই ছিল আমাদের কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর তাদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্কগুলো। এর পরের ভিডিওতে অর্থাৎ কালকে থেকে আমরা তরল পদার্থের প্রসারণ শুরু করব। আর আশা করছি যে আর 3 দিনের মধ্যেই এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে নিতে পারবো। ঠিক আছে।